আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে ভাষণ দিব ইন্ডিয়ার বিশিষ্ট লেখক, অপরাজিত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ নিয়ে পল্লী সমাজ উপন্যাসটির উপর আপনাদের সামনে আলোচনা করব। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে উপস্থিত বক্তৃতাতে তৃতীয় হয়েছিলাম এবং রচনা প্রতিযোগিতাতে প্রথম হয়েছিলাম। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসটি পুরস্কার হিসেবে পেয়েছিলাম। উপন্যাসের নামকরণের মধ্য দিয়ে গড়ে ওঠে বিষয়ের গভীরতা। বিষয়বস্তুকে পাঠক সমাজের কাছে স্পষ্টভাবে ব্যক্ত করার জন্য নামকরণকেই অবলম্বন করে থাকেন সাহিত্যিকরা। আলোচ্য পাঠ্যাংশের পল্লী সমাজ নামকরণের মাধ্যমে লেখকের সমাজ চিত্র পরিস্ফুটনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে। নানা প্রকার তাত্ত্বিক আলোচনা, বিচ্ছিন্ন কাহিনী, বিচার বিশ্লেষণে এখানে বিপুল ভূমিকা গ্রহণ করেছে এবং শরৎচন্দ্র পল্লীর ঈর্ষা, কলহ, দলাদলির রূপচিত্রকে মুখ্য না করে পল্লী সমাজকেই যেন নায়ক করে তুলেছেন। লেখক পল্লী সমাজের সমস্যা অপেক্ষা সমস্যা কেন্দ্রিক সচেতনতার পরিচয় প্রদান করেছেন বলেই আলোচ্য উপন্যাসের নামকরণ সার্থকতামণ্ডিত। কোনো ব্যঞ্জনা নয়, রূপক নয়, একটি অত্যন্ত দৃঢ় প্রত্যয়নিষ্ঠ বক্তব্য, সূচিবেদ্য, তীরের নেই, ঋজু অথচ স্পষ্ট গতিতে পল্লী সমাজের অভ্যন্তরীণ সংকীর্ণতার আবরণ উন্মোচন করার সঙ্গে সঙ্গে তার প্রতিকারের পথটিকেও নির্দেশ করেছে বলে আলোচ্য রচনাটিকে নামকরণের দিক থেকে যথার্থ বলা যেতে পারে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দক্ষিণ এশিয়ার অন্যতম বাংলা ভাষার জনপ্রিয় কথাসাহিত্যিক, লেখক, উপন্যাসিক ও গল্পকার। 1876 সালের 15ই সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার পিতৃপুরুষের নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের 24 পরগনা জেলার কাঁচরাপাড়া মামুদপুরে। দেবানন্দপুর ছিল প্রকৃতপক্ষে তার পিতা মাতার মাতুলালয়। তার পিতা মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ভুবনমোহিনী দেবী। 5 ভাই আর বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি অনিলা দেবী ছাড়াও প্রভাষচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে 2 ভাই এবং সুশীলা দেবী নামে তার এক বোন ছিল। তার ডাকনাম ছিল নেড়া। দারিদ্রতার কারণে শরৎচন্দ্রের পিতা স্ত্রী সন্তানদের নিয়ে ভাগলপুরে শ্বশুর বাড়িতে থাকতেন। তার শৈশবের অধিকাংশ সময় কেটেছে এই শহরে। 5 বছর বয়সে মতিলাল তাকে দেবানন্দপুরের পেরি পণ্ডিতের পাঠশালায় ভর্তি করিয়ে দেন। ভাগলপুর শহরে থাকাকালে স্থানীয় দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ছাত্রভর্তিতে ভর্তি করে দেন। বেণী ঘোষাল মুখুজ্জেদের অন্দরে প্রাঙ্গণে পা দিয়াই সম্মুখে এক পুরা রমণীকে পাইয়া প্রশ্ন করিল, এই যে মাসি, রমা কই গা? মাসি আহ্নিক করিতেছিলেন ইঙ্গিতে রান্নাঘর দেখাইয়া দিলেন। বেণী উঠিয়া আসিয়া রন্ধনশালায় চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া বলিলেন, তাহলে রমা কী করবে স্ত্রী করলে? জ্বলন্ত উনান হইতে শব্দায়মান কড়াটা নামাইয়া রাখিয়া রমা মুখ তুলিয়া চাইল, কিসের বর্দা? বেণী কহিল, তারিণী খুড়ুর শ্রাদ্ধের কথাটা বোন। বাপের শ্রাদ্ধ খুব ঘটাকড়ি করবে বলে বোধ হচ্ছে, যাবে নাকি? রমা 2 চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, আমি যাব তারিণী ঘোষালের বাড়ি। বেণী ঈষৎ লজ্জিত হইয়া কহিল, সে তো জানি দিদি, আর যেই হোক তোরা কিছুতেই সেখানে যাবি নে। তবে শুনছি নাকি ছোড়া সমস্ত বাড়ি বাড়ি নিজে গিয়ে বলবে বজ্জাতি বুদ্ধিতে সে তার বাপেরও উপরে যায়। যদি আসে তাহলে কী বলবে? রমা সরুষে জবাব দিল, আমি কিছুই বলবো না, বাইরের দারোয়ান তার উত্তর দেবে। পূজানীরতা মাসির কর্ণরন্ধে এই অত্যন্ত রুচিকর দলাদলির আলোচনা পুছিবা মাত্রই তিনি আহ্নিক ফেলিয়া রাখিয়া উঠিয়া আসিলেন। মঞ্জির কথা শেষ না হইতেই অত্যুত্ত খৈর মতো ছিটকাইয়া উঠিয়া কহিলেন, দারোয়ান কেন? আমি বলতে জানি নে, নচ্চার বেটাকে এমন বলাই বলবো যে বাচাদন জন্মে কখনো আর মুকুজ্জে বাড়ির মাথা গলাবে না। তারিণী ঘোষালের বেটা ঢুকবে নেমন্তন্ন করতে আমার বাড়িতে, আমি কিছুই বলিনি বেণী মাধব। তারিণী তার ছেলের সঙ্গে আমার রমার বিয়ে দিতে
চেয়েছিল, তখন তো আর তার আমার যতীন জন্মায়নি। ভেবেছিল যদু মুখুজ্জের সমস্ত বিষয়টা তাহলে মুঠোর মধ্যে আসবে। বুঝলে না বাবা বেনি, তা যখন হলো না তখন ওই ভৈরব আচার্যকে দিয়ে কি সব জব তব টুকটাক করিয়া মায়ের কপালে আমার এমন আগুন ধরিয়ে দিলে যে সমাস পেরিল না বাছার হাতের নোয়া মাথার সিঁদুর গুছে গেল। ছোট জাত হয়ে চাই কি না যদু মুখুজ্জের মেয়েকে বউ করতে, তেমনি হারামজাদার মরণও হয়েছে বেটার হাতের আগুনটুকু পর্যন্ত পেল না। ছোট জাতের মুখে আগুন বলিয়া মাসি যেন কুস্তি শেষ করিয়া হাঁপাইতে লাগিলেন। পুনঃ পুনঃ ছোট জাতের উল্লেখে বেনির মুখ ম্লান হইয়া গিয়াছিল, কারণ তারিণী ঘোষাল তাহারই খুড়া। রমা ইয়া লক্ষ্য করিয়া মাসিকে তিরস্কারে কণ্ঠে কহিল, কেন মাসি, তুমি মানুষের জাত নিয়ে কথা কও? জাত তো আর কারুর হাতে গড়া জিনিস নয়, যে যেখানে জন্মেছে সেই তার ভালো। বেনি লজ্জিতভাবে একটুখানি হাসিয়া কহিল, না রমা, মাসি ঠিক কথাই বলেছেন। তুমি কত বড় কুলীনের মেয়ে, তোমাকে কি আমরা ঘরে আনতে পারি বোন? ছোট খুড়ার এ কথা মুখে আনাই বেয়াদবি, আর টুকটাকের কথা যদি বলি তো সে সত্যি। দুনিয়ায় ছোট খুড়ো আর ওই ভেটা ভৈরব আচার্যের অসাধ্য কাজ কিছু নেই। ওই ভৈরব তো হয়েছে আজকাল রমেশের মুরব্বি। মাসি কহিলেন, সে তো জানা কথা বেনি, ছোড়া 10-12 বছর তো দেশে আসেনি, এত দিন ছিল কোথায়? কি করে জানবো মাসি? ছোট খুড়ার সঙ্গে তোমাদেরও যে ভাব আমাদেরও তাই। শুনছি এতদিন নাকি বোম্বাই না কোথায় ছিল। কেউ বলছে ডাক্তারি পাশ করে এসেছে, কেউ বলছে উকিল হয়ে এসেছে, কেউ বলছে সমস্তই ফাঁকি ছোড়া নাকি পার মাতাল। যখন বাড়ি এসে পৌঁছালো তখন দু চোখ নাকি জবা ফুলের মতো রাঙা ছিল। বটে, তাহলে তাকে তো বাড়ি ঢুকতে দেওয়াই উচিত নয়। বেনি উৎসাহ ভরে মাথার একটা ঝাঁকানি দিয়া কহিল, নই তো। হ্যাঁ রমা, তোমার রমেশকে মনে পড়ে। নিজের হতভাগ্যের প্রসঙ্গ উঠিয়া পড়াই রমা মনে মনে লজ্জা পাইয়াছিল। সলজ্জ মৃদু হাসিয়া কহিল, পরে বই কি, সে তো আমার চেয়ে বেশি বড় নয়। তাছাড়া শীতলাতলায় পাঠশালে দুজনেই পড়তাম যে, কিন্তু তার মায়ের মরণের কথা আমার খুব মনে পড়ে। খুড়িমা আমাকে বড় ভালোবাসতেন। মাসি আর একবার নাচিয়া উঠিয়া বলিলেন, তার ভালোবাসার মুখে আগুন। সে ভালোবাসা কেবল নিজের কাজ হাসিল করবার জন্য। তাদের মতলব ছিল তোকে কোনো মতে হাত করা। বেনি অত্যন্ত বিজ্ঞের মতো সাই দিয়া কহিল, তাতে আর সন্দেহ কি মাসি, ছোট খুড়িমার যে। কিন্তু তাহার বক্তব্য শেষ না হইতেই রমা অপ্রসন্নভাবে মাসিকে বলিয়া উঠিল, সে সব পুরনো কথার দরকার নেই মাসি। রমেশের পিতার সহিত রমার যত বিবাদই থাক, তাহার জননী সম্বন্ধে রমার কোথায় যেন একটু প্রচ্ছন্ন বেদনা ছিল। এতদিনেও তাহা সম্পূর্ণ তিরোহিত হই নাই। বেনি তৎক্ষণাৎ সায় দিয়া বলিলেন, তা বটে, ছোট করি ভালো মানুষের মেয়ে ছিলেন। মা আজও তার কথা উঠলে চোখের জল ফেলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমিত রস উতলি যায় অনন্ত গগনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্তর হয়ে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণধরা জীবন কিরণে। বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেজন্য কাজ করে যাচ্ছি। সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। আমি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দৃষ্টি আকর্ষণ করছি। আমি বিশ্বাস করি যে আলোচনার মাধ্যমে আমাদের বিশ্বে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি এবং সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং লেবানন যাতে যাতে বোমা না বর্ষণ করা হয় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে কাজ চালিয়ে যাবে। আমরা আমাদের বিশ্বে কোনো যুদ্ধ চাই না। আই ওয়ান্ট পিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আই ডোন্ট ওয়ান্ট ওয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই স্লোগান নিয়ে আমাদের বিশ্বে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের যেই মহান ব্রত নিয়ে কাজ করছি সেটা অব্যাহত থাকবে এবং সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। I am working to ensure human rights, peace, justice, education for all people around the world. It is my vision to make our world great.
আহ, সর্বোপরি বিশ্বশান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। এবং বিশ্বের প্রতিটি শিশুর কে বিদ্যালয়ে নিয়ে আসা বা স্কুলে নিয়ে আসার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ রায় নম্বর একাডেমি কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ।